আওয়াজ ওঠা বাংলাদেশ। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ ওঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব 24-এর গণ অভ্যুত্থান নিয়ে। আমরা অতীত ইতিহাসের ছোট বড় অভ্যুত্থানগুলোর দিকে তাকাবো, সেগুলো কেমন ছিল এবং 24-এর গণ অভ্যুত্থানটা কেমন ছিল, কেন হয়েছিল। তো আমরা যদি দেখি, আজকাল বিভিন্ন রাজনৈতিক নেতারা তাদের বক্তব্যে 24কে অস্বীকার করার চেষ্টা করছে, 24কে তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করছে। তো আমরা যদি বাংলাদেশের সূচনা থেকে ইতিহাস থেকে দেখি, 1971 সালের স্বাধীনতার মুক্তিযুদ্ধ, সেখানে আমরা সশস্ত্র যুদ্ধ করেছি। তাদের কাছে অস্ত্র ছিল, আমরাও অস্ত্র ব্যবহার করেছি। তো সেটা ছিল আমাদের বীজ বপন। একটা দেশের, আমরা যেমন একটা গাছ লাগাই, সেই গাছটা লাগানোর জন্য সর্বপ্রথমে আমাদেরকে বীজ বপন করতে হয়। সেই বীজ থেকে চারা হয়, চারা থেকে গাছ হয়, সেই গাছের পরিচর্যার পরে আমরা ফল পাই। তো আমরা যদি 71কে বীজ বপন হিসাবে নিতে চাই, পরবর্তীতে আমরা পরিচর্যা হিসাবে যদি দেখি, 75-এর সেনা অভ্যুত্থান এবং 91-এর রাজনৈতিক যে আন্দোলন, সেই আন্দোলনে একনায়কতন্ত্রের অবসান। তো এগুলো যদি আমরা বিশ্লেষণ করি, দেখব 75-এ যেটা হয়েছিল সেটা ছিল সম্পূর্ণ সেনা অভ্যুত্থান। তাদের কাছে অস্ত্র ছিল, তারা অস্ত্রশস্ত্র নিয়ে সুসজ্জিত ছিল। 90-এ যদি আমরা দেখি, 90-এর গণ অভ্যুত্থান যদি আমরা দেখি, সেখানে সবগুলো রাজনৈতিক দল একত্রিত ছিল এবং সেখানেও সশস্ত্র আন্দোলন করা হয়েছিল, আমরা যদি ভুল না করে থাকি। তো সেখানেও সাধারণ জনগণের উপস্থিতি ছিল। তবে যেহেতু তখনকার সময়ে ততটা ইন্টারনেট ছিল না, এবং এখন যেমন মানুষের হাতে হাতে মোবাইল ফোন, ক্যামেরা, বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস, যেগুলোতে বিভিন্ন প্রকার ভিডিও ফুটেজ রেকর্ড করা যায়, সেগুলো দেখিনি। তবে আমরা যতটুকু দেখতে পাই, ইন্টারনেটে ঘাটাঘাটি করলে আমরা যদি দেখি, তখনও জনগণ মাঠ পর্যায়ে নেমে এসেছিল। পরবর্তীতে আমরা দেখলাম 2-3বার সরকার পরিবর্তন হলো, একজন যায় আরেকজন আসে, আরেকজন যায় আরেকজন আসে। কিন্তু 2009 সালের ইলেকশনের পরে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তারপর থেকে আবারও সেই একনায়কতন্ত্র কায়েম করা হয়। তখন থেকেই 2014-তে যখন একক একটা ইলেকশন হয়, যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াত এবং তাদের সমমনা দলগুলো নির্বাচন বয়কট করে, তখন থেকেই মাঠ পর্যায়ে আন্দোলন করে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াত এবং তাদের অঙ্গ সংগঠনগুলো, তাদের সমমনা সব রাজনৈতিক দলগুলো। কিন্তু তারা পেরে উঠছিল না, তারা বিভিন্নভাবে ব্যাকফুটে ছিল। তাদেরকে আইন প্রশাসন, হামলা মামলা এসব দিয়ে দমিয়ে রাখা হয়েছিল। কিন্তু আমরা যদি 24-এর আন্দোলনের দিকে তাকাই, আমরা যদি আন্দোলনের সূচনাটা দেখি, সেটা ছিল ছাত্রদের কাছ থেকে। ছাত্ররা কোটা বিরোধী যে আন্দোলন ছিল, যেটা আমরা যতটুকু জানি 2017 কিংবা 18 সালে ভিপি নুরুল হক নূর, যিনি এখন গণ অধিকার পরিষদের প্রধান, তারা সেই আন্দোলনটি করেছিল এবং তখন সেই কোটা প্রথা বাতিল করা হয়েছিল। কিন্তু 2024-এ এসে আবারও সেই কোটা চালু করার একটা পায়তারা চলছিল। সেখানে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, আমরা যদি তখনকার নিউজগুলো দেখি, তখনকার বাংলাদেশের অন্যতম নিউজগুলো ছিল ওই ভারতকে রেল সংযোগের করিডোর দেওয়া, ভারতকে রেল সুবিধা দেওয়া, এবং অন্যান্য ক্ষেত্রেও ভারতকে বিভিন্ন প্রকার সুবিধা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসার একটা সুবিধা দেওয়া হচ্ছিল। তো তখনকার সময়ে অনেকেই ধারণা করেছিল যে ওই যেই জনগণের মনে, মানুষের মনে যেই ভয়টা তৈরি হচ্ছে, মানুষ যেই জিনিসটা নিয়ে সচেতন হচ্ছে যে ভারতকে এভাবে করে করিডোর দেওয়াটা, সেটাকে ধামাচাপা দিতে হয়তো বা এই
কোটা প্রথাটা আবারও সামনে নিয়ে আসা হয়েছিল। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি মনে করেছিলেন আমরা পূর্বে যেভাবে ছোট বড় আন্দোলনকে দমিয়ে রেখেছি, দমিয়ে দিয়েছি হামলা করে, পুলিশ ফোর্স এবং বর্ডার গার্ড তাদেরকে দিয়ে যেভাবে দমিয়ে রেখেছি, এটাও দমিয়ে রাখা যাবে। কিন্তু বাংলাদেশের মানুষ 24-এর যেই নির্বাচনটি হয়েছে সেটার পরে বাংলাদেশের প্রত্যেকটা জনগণের মনে তাদের প্রতি একটা ঘৃণা এবং ক্ষোভ তৈরি ছিল। তো সেটাকে দিয়াশলাই বা বারুদের মতো কাজ করেছে সেই ক্ষোভ বিষয়টা আমরা যদি দেখি। আর সেই থেকে বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, গ্রাম, শহর, প্রত্যেকটা জায়গার মানুষ যখন ক্ষুব্ধ ছিল, তখন এই ছাত্রদের হাত ধরে এই আন্দোলনের সৃষ্টি, এই আন্দোলনের সূচনা, এবং সেই আন্দোলন গিয়ে দাঁড়ায় শেখ হাসিনার ক্ষমতার পতন, শেখ হাসিনার শাসনের পতন। তো আমরা যদি দেখি এখানে আমরা 24-এ যে আন্দোলনটা আমরা দেখেছি, সেখানে একেবারে নিরস্ত্র ছাত্র জনতা, শিশু, বয়স্ক, বাবা মা সবাই রাস্তায় নেমে এসেছে। ইভেন আমরা দেখেছি তখনকার সময়ে রিটায়ার্ড সরকারি কর্মকর্তারাও মাঠ পর্যায়ে নেমে এসেছে। তো আমরা যদি একটা এই জিনিসটা যদি আমরা বিবেচনা করি যে আসলে 24-এর অভ্যুত্থানটা কি, এটাকে কতটা মূল্যায়ন করা উচিত। আমি যদি ভুল না করে থাকি, এই অভ্যুত্থান যদি ব্যর্থ হতো, কোনো কারণে যদি এই অভ্যুত্থান ব্যর্থ হতো, তাহলে এই অভ্যুত্থানের সামনের সারিতে নেতৃত্ব দেওয়া যে সকল ছাত্ররা ছিল, যারা আজকে সমন্বয়ক হিসেবে পরিচিত, তাদের বেঁচে থাকাটা মুশকিল হয়ে যেত, অসম্ভব হয়ে যেত এক কথায়। তাদের হয়তো যদিও কেউ বেঁচে থাকতো, দেশ ছেড়ে পালাতে হতো, অন্য কোথাও নির্বাসিত হতে হতো, কাউকে জীবন দিতে হতো, কাউকে আয়না ঘরের মতো জায়গায় থাকতে হতো। তো এই অভ্যুত্থানটাকে অস্বীকার করার মতো স্কোপ নেই। আর আমরা যদি অতীত ঘেটে যদি দেখি, আমরা 71-এর স্বাধীনতার পর আমরা যেই নেতা নির্বাচন করেছি, বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকেও আমরা দেখেছি একনায়ক হতে। তো ওই সময়ও আমরা নেতা নির্বাচনে ভুল করেছি। 75-এর সেনা অভ্যুত্থানের পরেও আমরা যে সকল সেনাবাহিনীর যারা নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে আমরা মূল্যায়ন করতে পারিনি। এখনও তারা যারা জীবিত আছে, তারা নির্বাসনে আছে, অনেকের ফাঁসি হয়ে গেছে, মৃত্যুদণ্ড হয়ে গেছে। আমরা 90-এর পরেও যদি দেখি, আমরা নেতা নির্বাচন করেছি, কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, কখনো খালেদা জিয়া, কখনো শেখ হাসিনা, কিন্তু জনগণের স্বার্থে কাজ করার মতো নেতা আমরা পাইনি। এখনও আমরা দেখছি 24 নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, নানাভাবে কটাক্ষ করছে। আমরা যদি একটু ফেসবুকে নজর ফেরাই, আমরা দেখব বিএনপির কেউ বলছে সমন্বয়করা বেয়াদব, কেউ বলছে সমন্বয়করা রাজাকার, কেউ বলছে তারা কিসের আন্দোলন করেছে, আন্দোলন তো আমরা করেছি, ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঊর্ধ্বতন নেতারাও বলছে, দেখছি যে গণ অভ্যুত্থান বলে কিছু নেই। তো তাদেরকে যদি আমরা প্রশ্ন করি, আমরা যদি তাদের পোস্টগুলো দেখি, আমাদের এই চ্যানেলে, আওয়াজ ওঠা বাংলাদেশ চ্যানেলে আমাদের আরও কয়েকটা পোস্ট আছে, যেগুলোতে আমরা যদি খেয়াল করি, তাদের যে বক্তব্যগুলো প্রকাশিত হয় বিভিন্ন নিউজ মিডিয়াতে, সেখানে মন্তব্যের ঘরে যদি দেখি আমরা, সেখানে সাধারণ জনতা কি মন্তব্য করছে, সেগুলো দেখলে বুঝতে পারবো আসলে তারা লাগামহীন কথা বলছে। তারা কি বলছে আমার মনে হয় তারা নিজেরাই জানে না। আজকে যারা মাইক সামনে পেয়ে যা তা বলে যাচ্ছেন, আজকে আপনারা স্বাধীন হয়ে গেছেন, আজকে আপনার সামনে মাইক নিয়ে দাঁড়াতে পারছেন, একটা কথা বলে দাঁড়াতে পারছেন, সেটা তাদের অবদান, সেটা 24-এর অবদান। এটা আপনারা অস্বীকার করতে পারবেন না। এটা যদি আমরা অস্বীকার করি, আপনারা অস্বীকার করেন, আজকে আমিও যে ভিডিওতে কথা বলছি, সেই কথা বলাটাও সেই 24-এর অবদান বলে আমি মনে করি। কারণ
আমরা অতীতে দেখেছি বিশেষ করে ক্ষমতাসীন দলের বিরুদ্ধাচরণ করে কেউ শান্তিতে থাকতে পারেনি, পারতো না, দেশান্তরী হতো, না হয় আয়না ঘরে যেত। সো ওই দিক থেকে যদি আমরা বিবেচনা করি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের, ছোট থেকে বড় সকল নেতাকর্মীদের, যদি তার কারো সামনে আমাদের এই আলোচনা পৌঁছায়, তবে আমি অনুরোধ করব আপনারা 24কে অস্বীকার করবেন না, 24কে অস্বীকার করবেন না, 24কে সম্মান জানানোর চেষ্টা করুন, 24কে স্বীকার করুন, 24কে ওন করুন। 24 আমাদের, 24 আমরা সংগঠিত করেছি সাধারণ জনগণ, সাধারণ জনতা। 24 আমরা সংগঠন করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান যিনি চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, তাকে আমরা মুক্ত করেছি, 24-এর সৈনিকেরা মুক্ত করেছে। তারেক রহমান দেশে আসার স্বপ্ন দেখছেন, সেটা 24-এর সৈনিকদের অবদান। এবং আমরা যদি দেখি আজকাল মাইক সামনে পেলেই আমরা নির্বাচন বলে একদম ধোঁয়া উঠিয়ে ফেলছি, আমাদের নির্বাচন চাই, নির্বাচন ছাড়া জনগণ শান্তিতে নেই। আপনারা কমেন্টসগুলো দেখুন, আপনাদের যেই বক্তব্যগুলো বিভিন্ন নিউজ মিডিয়া প্রকাশ করছে, সেই নিউজ মিডিয়ার মন্তব্যের ঘরগুলো আপনারা কাইন্ডলি, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা একটু দেখার চেষ্টা করুন যে আসলে জনগণ কী ভাবছে আপনাদেরকে নিয়ে, জনগণ আপনাদের এই বক্তব্যটাকে কীভাবে নিচ্ছে, কেমনভাবে অ্যাকসেপ্ট করছে, কতটুকু অ্যাকসেপ্ট করছে। ওই দিক থেকে আমি যদি বলি, 24 আমাদের, 24 আপনাদের, 24 বাংলাদেশের, 24 বাংলাদেশের 18 কোটি জনতার। সো পরিশেষে আমি এটাই বলবো, 71 আমাদের বীজ বপন, 71 আমাদের বীজ বপন, এবং 71 থেকে 24 পর্যন্ত আমরা বিভিন্ন সময় পরিচর্যা করে এসেছি দেশ রক্ষায়, দেশের স্বাধীনতা রক্ষায়, দেশের সার্বভৌমত্ব রক্ষায়, জনগণের অধিকার রক্ষায়। ওই পরিচর্যার এই পর্যায়ে 24-এ এসে আমরা দেখেছি, আমরা 71 থেকে 24 পর্যন্ত বিভিন্ন সময় আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, ঠিক একটা গাছ যেমন করে রোপণ করার পরে সেটার পরিচর্যা করতে আমরা বিভিন্ন সময় পরিচর্যা করেছি, কখনো সেনা অভ্যুত্থান, কখনো গণ অভ্যুত্থান, সেইভাবে 24 একটা গণ অভ্যুত্থান, 24 একটা যুদ্ধ ছিল, 24 একটা লড়াই ছিল, স্বাধীনতা রক্ষার লড়াই, সার্বভৌমত্ব রক্ষার লড়াই এবং অধিকার রক্ষার লড়াই। আমার দেশের আপামর জনতার সবার কাছে আমাদের অনুরোধ থাকবে, আমরা 24টাকে ওন করব, আমরা 24টাকে স্বীকার করব, আমরা 24টা আমাদের, সেটাই মেনে চলব। এই আলোচনার মধ্যে আমি বলার চেষ্টা করেছি, আমরা 24কে অস্বীকার করার আমাদের কোনো সুযোগ নেই, 24কে ডিনাই করার আমাদের কোনো সুযোগ নেই। 24 একটা লড়াই ছিল, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকারের লড়াই ছিল। তবে আমরা যারা এখন মাইক সামনে পেলে বলছি 24 নির্বাচনের লড়াই ছিল, না, আমরা নির্বাচনের জন্য 24-এর লড়াই ছিল না, 24-এর লড়াই ছিল অধিকারের, 24-এর লড়াই ছিল স্বাধীনতার, 24-এর লড়াই ছিল স্বাধীনতা সার্বভৌমত্বের। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। বাংলাদেশ